সারা ভারতবর্ষের মধ্যে সেকেন্ড ক্লিনেস্ট সিটি হচ্ছে এই ভোপাল। বিকেলবেলা কিন্তু এই জায়গা থেকে বোটিং করার মজা আলাদা, সেটা আমাদের করার ইচ্ছা আছে। এবার এইখান থেকে বেরিয়ে এসেছি আমরা। বাইরের দেওয়ালটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে ডেকোরেট করা। আমরা যে ট্রেনে জব্বলপুর থেকে এসেছিলাম পিপারিয়া মানে বন্দে ভারতে, ওই বন্দে ভারতের কিন্তু লাস্ট স্টপেজ এই রানী কমলাপতি। এখন দাঁড়িয়ে আছি ভোপালের বিখ্যাত বিড়লা মন্দিরের সামনে। এই মসজিদ হচ্ছে সমস্ত মসজিদের মাথার ওপর একটা মুকুট সম, এতটাই সুন্দর। অবশেষে আমাদের বোটিং চালু হলো। 100 টাকা করে মাথা পিছু শেয়ারিং বোটে উঠেছি। অনেকটা সেই আমাদের কলকাতার বড় বাজারের মতো ঘিঞ্জি, একটু ক্রাউডেড। আর এহেন ভোপাল শহর, যা হলো ভারতের হৃদয় মধ্যপ্রদেশের রাজধানী, তাকেই আজ সারা দিন আমরা ঘুরে দেখব আর আমাদের চোখ দিয়ে দেখাবো আপনাদেরকে। স্পট অন টেস্ট, দুর্দান্ত, জমে আছে পুরো। আমাদের ভোপাল যাত্রা শুরু হয়েছিল পাঁচমারি থেকে। পাঁচমারির নিকটবর্তী রেল স্টেশন হলো পিপারিয়া, যা পাঁচমারি থেকে প্রায় 54 কিলোমিটার দূরে অবস্থিত। রাতের অন্ধকারের বুক চিরে আমরা ছুটে চললাম পিপারিয়া স্টেশনের দিকে। আর পিপারিয়া স্টেশন থেকে ধরে নিলাম 12834 নর্মদা এক্সপ্রেস, যা প্রত্যেক দিন রাত 11:30টায় আসে পিপারিয়া স্টেশনে এবং ভোপালে গিয়ে পৌঁছয় পরদিন ভোর 3:45-এ, মানে মাত্র 4 ঘন্টা 15 মিনিটের জার্নি। এই ট্রেনটি ছাড়াও পিপারিয়া থেকে ভোপাল যাবার সারা দিনে প্রচুর ট্রেন রয়েছে। আর আপনারা যদি কলকাতা থেকে আসতে চান ভোপালে সরাসরি, সেক্ষেত্রে প্রতি সোমবার হাওড়া থেকে ভোপাল উইকলি এক্সপ্রেস, যা দুপুর 12:35-এ ছাড়ে, এবং প্রত্যেক বৃহস্পতিবার রাত 8:15-এ সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে রানী কমলাপতি হামসফর এক্সপ্রেস। ধরে চলে আসতে পারেন সোজা ভোপালে। ট্রেন আমাদেরকে একেবারে সঠিক সময় মানে ভোর 4:15-তেই পৌঁছে দিল ভোপাল স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে তো দেখলাম জমজমাট পরিবেশ, আর আমরা স্টেশনের একেবারে কাছেই একটা হোটেল খুঁজে নিলাম। সময় এখন ভোর 5টা। আমরা ভোপালে নেমে একদম ভোপাল স্টেশনের পাশেই সূর্যা হোটেল নামে একটা হোটেলে চলে এসেছি। আগে থেকে বুক করা ছিল না, এসে দেখে কথা বলে পছন্দ করে এসেছি। এটা হলো আমার রুম নাম্বার 204। এই রুমের দরজা দিয়ে ঢোকার পরে পুরো রুমের চিত্র এইরকম। বেশ বড় একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, চেয়ার রয়েছে একটা, আর এই দিকে একটা ছোট কাঠের সেন্টার টেবিল রয়েছে, আর এইদিকে একটা সোফা রয়েছে। সোফার অবস্থা একটুখানি খারাপ, মাঝখানটা খারাপ হয়ে গেছে। আর এইদিকে প্যাসেজটা অনেকটা আছে, বেশ অনেকটা স্পেস আছে, পাশে টিভি ক্যাবিনেট আছে। আচ্ছা, ঘরে ফ্যান, এসি আছে, ভালো ফল সিলিং করা আছে, লাইটিং ভালো আছে। আর এখান থেকে এই ঘর থেকে বাইরের ভিউ আছে, সেটা আমি দেখাচ্ছি। ভিউ মানে ওই শহরের ভিউ আর কি। ঢোকার পরে বাঁদিকেও এরকম একটা র্যাক আছে, ক্যাবিনেট আছে, আর শু র্যাক টাইপের করা আছে। এবার বাথরুমটা দেখে নিন। বাথরুমে এখন লাইট একটু কম, কিন্তু বাথরুমে বেসিন, কোমোড আর শাওয়ার, হ্যান্ড শাওয়ার আছে। তবে গিজারটা এখানে নেই, এখানে সেন্ট্রালি গিজার, আর সকালবেলা 6টা থেকে গরম জল আসে। তো এই হোটেলে আমাদের ভাড়া পড়েছে ওই 1600 টাকার কাছাকাছি। এখানে আসতে চাইলে ডিটেলস আমি দিয়ে দিলাম স্ক্রিনে, ফোন করে কথা বলে চলে আসতে পারেন। এদের ট্যারিফ সবসময় একরকম থাকে না, ওঠানামা করে। আর এখান থেকে বাইরের ভিউটা একটু দেখাই। এই যে বড় বড় পর্দাগুলো দেওয়া রয়েছে, সরিয়ে দিলে এইটা খোলা যায়। এই হচ্ছে বাইরের সামনের ভিউ। একদম স্টেশন থেকে একদম 250 মিটার দূর, পায়ে হেঁটেই চলে আসা যাবে অনায়াসে। আর এখান থেকে সুবিধা হচ্ছে সাইট সিইং বা অন্য কোনো জায়গায় যাওয়ার গাড়িও পাওয়া যাবে। এই লাইনে পরপর আরও প্রচুর হোটেল আছে, এমনটা নয় যে এটাই একটা। তো সুতরাং আমি চেষ্টা করব সব কটা হোটেলের ডিটেলস দিয়ে দেওয়ার, সেজন্য আমাদের ভোপালের ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। এখন ঠিক 11:55 হয়েছে। ভোরবেলা ভোপালে ফিরে হোটেলে চেক ইন করার পর একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে চান টান করে ফ্রেশ হয়ে এখন বাইরে যাচ্ছি পুরো সাইট সিইংয়ের জন্য। দেখা যাক কি ব্যবস্থা করা যায় সাইট সিইংয়ের, এবং আমরা কিছু খাইও নি সকাল থেকে, তাই একটু ব্রেকফাস্ট করব, তারপরে খাওয়া দাওয়া সেরে সাইট সিইংয়ে বেরোবো। চলুন। আমরা সকালবেলা যে হোটেলে এসে চেক ইন করেছিলাম তখন তো পুরো অন্ধকার ছিল, তাই দেখানো হয়নি। এটা হলো হোটেলের বাইরেটা, হোটেল সূর্যা।
এটা রেস্টুরেন্টও আছে, বারও আছে, এখানে অনেকগুলো রুম আছে। রুমগুলো বেশ ভালো, একদম মেন রোডের গায়ে, স্টেশন থেকে মাত্র 250 মিটার দূরে। আর হোটেলের ঘর তো আপনারা দেখবেনই। আর এখন এখান থেকে আমরা চলে যাব ব্রেকফাস্টের জন্য। প্রাণচঞ্চল শহর এই ভোপালে আধুনিকতার সাথে সাথে রয়েছে কিন্তু ঐতিহ্য এবং ইতিহাসের ছোঁয়া। আর এখন আমরা যাচ্ছি প্রাচীন ভোপাল বা পুরানো ভোপালের দিকে, যেখানে আপনি প্রতি পদক্ষেপে ইতিহাসের ছোঁয়া, ইতিহাসের গন্ধ পাবেন। আমরা ওলা থেকে একটি অটো বুক করে যাচ্ছিলাম ব্রেকফাস্ট করতে। চাইলে আপনারা এখানে ওলা উবের থেকে অটো অথবা বাইক বুক করে যেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খরচ কম পড়বে। আর যদি সামনাসামনি কোনো অটো বুক করে ঘুরতে চান, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম দরাদরি করে নিতে হবে, না হলে কিন্তু দিনের শেষে ঠকতে হবে আপনাকেই। আমাদের ব্রেকফাস্টের জন্য গন্তব্য ছিল এখানকার সুপ্রসিদ্ধ রাজু টি স্টল। এই দোকানটির কথা অনেক শুনেছি, অবশেষে আজ সুযোগ পেলাম এখানকার খাবার চেখে দেখার। 20 টাকা পার হেড টোটো ভাড়া দিয়ে আমরা এখন চলে এসেছি এখানকার বিখ্যাত রাজু টি স্টলে। সবাই এটা রেকমেন্ড করেন যে ভোপালে আসলে রাজু টি স্টল থেকে চা আর একটু সামোসা খেয়ে দেখবেন। তো আমি যেটা নিয়েছি, সামোসা নিয়েছি, আর একটা মুগ ডালের বড়া পেয়েছি, এটাও নিয়েছি। তার সাথে নিয়েছি এখানকার স্পেশাল একটা মাওয়া জিলেপি। মাওয়াটা ঠিক কী দুধ দিয়েই বানানো, কি ঠিক বলতে পারলো না, ক্ষীর না ছানা, ওটা খেয়ে আমি বুঝতে পারবো। আপাতত এই মুগ ডালের বড়াটা আমার ইন্টারেস্টিং লেগেছে। তার সাথে চাটনি দিয়েছে আলাদা করে, ধনে পাতারই চাটনি মনে হচ্ছে। এটা দারুণ, পিওর ধনে পাতা আর মুগ ডাল, খুব সুন্দর খেতে। সিঙ্গাড়া তো সিঙ্গাড়ার মতোই হবে, এইটা একটু খেয়ে দেখি। এক সেকেন্ড। জিলিপি, আমাদের ওখানে ছানার জিলিপি হয়, এটা জিলিপিটা দারুণ খেতে। জানি না সুজি দিয়ে বানিয়েছে না দুধেরই, খুব সুন্দর। যাই হোক, দাম খুবই কম। এটা 20 টাকা, এগুলোও 20 টাকা, এটাও 20 টাকা। তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে ঘুরতে বেরোবো। আচ্ছা, এরপর চা খাবো, চাও 20 টাকা করে। তবে এখানে কিন্তু আপনাকে দাঁড়িয়েই খেতে হবে, বসার কোনো জায়গা নেই, একদম মেন রোডের পাশে। খাওয়া দাওয়া করে তারপরে আবার বেরোবো। রাজু টি স্টল থেকে খাওয়া দাওয়া করার পরে আমরা ওখান থেকে একটা গাড়ি করে নিয়েছি আজকে সারাদিন ভোপাল ঘোরার জন্য। তবে আপনারা সারাদিন এই ভোপাল ঘোরার জন্য 3টে অপশান আছে, 3টের যে কোনো একটা চুজ করতে পারেন। এক হচ্ছে আপনারা অটো করে ঘুরতে পারেন, এখানে অটো অ্যাভেলেবেল রয়েছে। ওলা উবেরে অটো এবং 4 চাকা দুটোই অ্যাভেলেবেল রয়েছে। বাইকও আছে, বাইক রেন্ট নিতে পারেন, সেটা নিয়ে ঘুরলে সব থেকে আমার মনে হয় সুবিধা হয়, যেহেতু ছোট জায়গার মধ্যে। আর আমরা বাইক স্কুটি আমি নিতেই যাচ্ছিলাম, কিন্তু তারপরে ডিসিশন চেঞ্জ করে এই গাড়িটা নিলাম, কারণ আজকে বাইরে একটু গরম আছে, রোদ্দুর আছে, সেজন্য স্কুটিতে সারাদিন ঘুরলে একটু কষ্টই হবে, সেজন্য এই গাড়িটা নিয়ে নিয়েছি। এবং এই গাড়িতে সারাদিন ঘোরার কত খরচ হলো এবং ড্রাইভারের ফোন নাম্বার সবটাই আমি ডিটেলে দিয়ে দেবো ভিডিওর শেষে। আমরা এখন আপার লেকের পাশ থেকে যাচ্ছি, আপার লেক ডান দিকে, আর আমরা পাশ থেকে সুন্দর বাঁধানো রাস্তা দিয়ে যাচ্ছি। এই জায়গাটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই আপার লেক কিন্তু ভোপাল শহরের একেবারে প্রাণকেন্দ্র, প্রাণকেন্দ্রে অবস্থিত। 31 কিলোমিটার জায়গা জুড়ে এই আপার লেক, দেখতেই পারবেন যে এটাকে শুধু লেক বলা চলে না, এটা কিন্তু একেবারে ভোপালের প্রাণ বলা যেতে পারে। এইখানের আশেপাশে সব কিছু, ভোপালের যা যা সাইট সিইং আছে সবটা কিন্তু এই আপার লেককে ঘিরেই গড়ে উঠেছে। আজকে ভোপাল ভ্রমণের শুরুটা করছি আমরা আপার লেক থেকে। এই ভোপালকে কিন্তু লেক সিটি অফ ইন্ডিয়াও বলা হয়। ভারতের হৃদয় মধ্যপ্রদেশের লেক সিটি অফ ইন্ডিয়ার আপার লেকের পাশে দাঁড়িয়ে আছি। এই আপার লেককে কিন্তু ভোজ তালও বলা হয়ে থাকে, কারণ পরমার রাজা ভোজ, যার রাজত্বকাল ছিল 1005 থেকে 1055 খ্রিস্টাব্দ পর্যন্ত, তিনি কিন্তু এই ভোজতাল নির্মাণ করেছিলেন। এবং এই ভোজতাল নির্মাণের পিছনে একটা দারুণ গল্প রয়েছে। কথিত আছে যে যখন রাজা ভোজ তার শাসনকাল চালাচ্ছিলেন,
সেই সময় উনি এক সময় খুব বিরল একটা চর্মরোগে আক্রান্ত হন। কোনো চিকিৎসাতেই কাজ করছিল না, উনি সেরে উঠছিলেন না। তো বৈদ্যরা ওনাকে পরামর্শ দিলেন যে 365টা উপনদীর জল মিলিয়ে আপনি একটা পুকুর তৈরি করুন, সেইখানে নিজে স্নান করলে তবেই আপনার এই চর্মরোগ নিরাময় হবে। সেই সময় রাজা ভোজ তার প্রকৌশলীদেরকে আদেশ দেন একটি পুকুর নির্মাণ করার জন্য, এবং তারা 365টা উপনদীর জল মিলিয়ে এই বিরাট বড় একটি জায়গার মধ্যে এই পুকুরটি নির্মাণ করেন এবং তারপর রাজা সেরে ওঠেন। এই হচ্ছে এই ভোজতালের গল্প, যেটা পরবর্তীকালে আপার লেক নামে পরিচিত হয়েছে। এখানে সামনে দেখতে পাচ্ছেন অনেক বোট রাখা রয়েছে। বিকেলবেলা কিন্তু এই জায়গা থেকে বোটিং করার মজা আলাদা, সেটা আমাদের করার ইচ্ছা আছে। আপাতত এখান থেকে আমরা এগিয়ে যাব পরবর্তী গন্তব্যের দিকে। আমরা এখন চলে এসেছিলাম আপার লেকের একেবারে কাছে রয়েছে একটা ন্যাচারাল জুওলজিক্যাল পার্ক, যেটার নাম বনবিহার। এই বনবিহারটা আনফর্চুনেটলি শুক্রবার বন্ধ থাকে, আজ তো শুক্রবার, সেজন্য ভিতরে ঢুকে দেখাতে পারলাম না। তবে এখানে এন্ট্রি ফিস বলে দিচ্ছি, এন্ট্রি ফিস হচ্ছে মাথা পিছু 25 টাকা করে, এবং এর ভিতরটা অনেক বড় এরিয়া। সেটা ঘোরবার জন্য ভিতরে ইলেকট্রিক গাড়ি আছে, ব্যাটারি চালিত সেই গাড়িতে মাথা পিছু প্রত্যেকের খরচ পড়বে 85 টাকা করে। 5 বছরের ঊর্ধ্বে বা 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য খরচ পড়বে 30 টাকা করে মাথা পিছু। যদি আপনারা আসেন শুক্রবারটা একটু মাথায় রেখে আসবেন, তাহলে ভিতরটা ঘুরে দেখতে পারবেন। এর ভিতরে ভাল্লুক, হরিণ, বাঘ, নানান রকম পশু রয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগবে। আচ্ছা, একটা জিনিস দেখে খুব ভালো লাগছে, বনবিহারের একেবারে সামনে রাস্তার উপর এরকম সাইকেল স্ট্যান্ড রয়েছে, যেখানে সাইকেল রাখা রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা সাইকেল নিয়ে রেন্ট নিয়ে সারাদিনের জন্য পুরো এরিয়াটা ঘুরে ফেলতে পারেন। সেক্ষেত্রে আপনাদের খরচ অনেকটাই কম হবে এবং জায়গাগুলো একেবারেই কাছাকাছি, তো ঘুরতে খুব একটা অসুবিধা হবে না, বিশেষ করে যদি আপনারা শীতকালে আসেন। আচ্ছা, এখানে কিন্তু বাইরে থেকে আপনি যে গাড়িতে করেই আসুন না কেন সেই গাড়ি অ্যালাউড নয়। এর ভিতরে ঘোরার জন্য আপনাদেরকে ওদের ইলেকট্রিক ওই যে ব্যাটারি চালিত গাড়িগুলো আছে ওই গাড়িতে করেই ঘুরতে হবে। আমরা এখন চলে এসেছি ইন্দিরা গান্ধী মানব সংগ্রহালয় ভোপালে। এটা একেবারেই বনবিহারের কাছাকাছি আপার লেকের পাশে অবস্থিত। এখানে প্রবেশের জন্য মাথা পিছু প্রবেশ মূল্য লাগছে 50 টাকা করে। আর যদি নিজেরা যে গাড়িতে আসছেন সেই গাড়িতে করেই ভিতরটা ঘুরতে চান, সেক্ষেত্রে গাড়ির জন্য 50 টাকা এবং ক্যামেরা ব্যবহার করলে ক্যামেরার জন্য 100 টাকা করে লাগছে। তো সব মিলিয়ে টিকিট কেটে নিয়েছি, একটাই টিকিট, অনলাইন টিকিটের ব্যবস্থা আছে। এবার আমরা নিজেদের গাড়ি নিয়ে ঢুকবো। আর যদি নিজেরা গাড়ি না নিয়ে আসেন বা গাড়ি বাইরে রেখে যেতে চান, সেক্ষেত্রে এনাদের থেকে গাড়ি ভাড়া করে নিলে গাড়ি 300 টাকা লাগবে। ব্যাটারি চালিত গাড়িতে পুরো জায়গাটা ঘুরতে পারবেন। প্রথমেই আমরা এসেছি এই মানব সংগ্রহালয়ের যে মিউজিয়ামটি রয়েছে সেই মিউজিয়ামটি দর্শন করতে, যার নাম বিথি সংকুল। এইখানে এই মানব সংগ্রহালয় বা মানুষের জাদুঘর কিন্তু একটা অভূতপূর্ব চিন্তাভাবনা থেকে গড়ে উঠেছিল। মধ্যপ্রদেশ সরকার 1970 সালে 200 একর জমি দান করেন এই জাদুঘর তৈরি করবার জন্য। তারপরে 1979 সালের 21শে এপ্রিল এই জাদুঘর পুরো মানুষের জন্য খুলে দেওয়া হয়, প্রতিষ্ঠা করা হয় এবং তারপর থেকে এখনো পর্যন্ত এটা কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় নৃতাত্ত্বিক জাদুঘর। আমরা মিউজিয়ামের ভিতর থেকে বেরোলাম। এর ভেতরে 8টা গ্যালারি রয়েছে এবং প্রত্যেকটা গ্যালারিতে আলাদা আলাদাভাবে বিভিন্ন জিনিসকে উপস্থাপিত করা হয়েছে। 12টা গ্যালারিতে 12 রকমের জিনিসকে উপস্থাপিত করা হয়েছে, যেমন মানব সংস্কৃতির বিবর্তন, মানব দেহের যে গঠন সেই গঠনের যে বিবর্তন সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে, নৃতাত্ত্বিক সমস্ত বিষয়ে, সমস্ত ভারতীয় লোকাচার, শিল্প, সঙ্গীত শিল্প এবং মুখোশ, এই সবগুলোকে আলাদা আলাদা গ্যালারিতে সুন্দরভাবে সেই সমস্ত জিনিসগুলোকে প্রতিস্থাপিত শুধু করা হয়নি, তার সম্পর্কে বিস্তারিতভাবে লেখা রয়েছে। সমস্ত গ্যালারিটা ঘুরে দেখতে আমাদের মোটামুটি 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন সময় লেগে গেল। তবে আপনারা যদি পারেন আরও সময় নিয়ে দেখবেন, তাহলে আরও বিস্তারিতভাবে দেখতে পারবেন। আমার সবকটি গ্যালারির মধ্যে সবথেকে ভালো লাগলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের গ্যালারি, অর্থাৎ গ্যালারি নাম্বার 10 এবং গ্যালারি নাম্বার 8, যেটাতে রয়েছে মুখোশের গ্যালারি।
গ্যালারি, এবং গ্যালারি নাম্বার 8-এর যেটা স্পেশালিটি সেটাতে হচ্ছে যেমন উড়িষ্যার মুখোশ রয়েছে, হিমাচল প্রদেশের ট্রাইবাল কমিউনিটির মুখোশ রয়েছে, আমাদের কর্ণাটকের ট্রাইবাল কমিউনিটির মুখোশ রয়েছে, পশ্চিমবঙ্গের কিন্তু 3টি ট্রাইবাল কমিউনিটির মুখোশ এখানে সংগ্রহ করা রয়েছে। প্রথম তো আমাদের পুরুলিয়ার রয়েছেই, পুরুলিয়ার ছৌ নাচের বিভিন্ন মুখোশগুলি রয়েছে। তার সাথে যেটা ভালো লাগলো দেখে যে বিষ্ণুপুরের যে মুখোশ শিল্প রয়েছে ট্রাইবাল কমিউনিটি, সেটা কিন্তু এতটা সুপরিচিত নয়, সেটারও ভালো সংগ্রহ রয়েছে এখানে। এবং জলপাইগুড়ির যে রাজবংশী যে উপজাতি তাদের যে মুখোশগুলি এখানে রাখা রয়েছে সেগুলিও দেখতে বেশ ভালো লাগলো। একদম অন্যরকম একটা অভিজ্ঞতা হলো, খুব সমৃদ্ধ হলাম। এবার আমরা এখান থেকে পরবর্তী গন্তব্যের দিকে যাব। ঘড়িতে এখন সময় হয়েছে ঠিক 2:30। আচ্ছা, এই পুরো চত্বরের মধ্যে কিন্তু বিভিন্ন উপজাতিদের তাদের বাসস্থান, তাদের শিল্পকলাকে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কেরালা, রাজস্থান, এরকম আলাদা আলাদা স্টেটকে এক একটা জায়গায় পুরো তাদের সমস্ত কিছুকে তুলে ধরা হয়েছে। তো এই সম্পূর্ণ চত্বরটাই এত বড় এবং এত বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করা রয়েছে, এই পুরোটা ঘুরতেই হয়তো আপনাদের একদিন গোটা সময় লেগে যাবে যদি আপনারা সেইভাবে খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরে দেখতে চান। আচ্ছা, ভোপালের একটা জিনিস আমার যেটা ভালো লাগছে, যেমন এখানে লাশ গ্রিন রয়েছে, প্রচুর গ্রিনারি রয়েছে। সারা ভারতবর্ষের মধ্যে সেকেন্ড ক্লিনেস্ট সিটি হচ্ছে এই ভোপাল। ঠিক তেমনই নগর সৌন্দর্যায়নের জন্য কিন্তু এখানে প্রতিটা দেওয়ালের গায়ে সুন্দরভাবে দেওয়াল চিত্র করা রয়েছে, যেটা আমাকে অত্যন্ত মুগ্ধ করছে। এখন আমরা যাচ্ছি এই মানব সংগ্রহালয় থেকে বেরিয়ে কমলা পার্কের দিকে। হিউম্যান মিউজিয়াম থেকে বেরোনোর পরে একেবারে বাঁদিকেই রয়েছে ট্রাইবাল মিউজিয়াম, যেটা ভোপালে আসলে অবশ্যই দর্শনীয় একটি স্থান। এবং এই যে চত্বরের মধ্যে ঢুকলাম, একদম সুন্দর সাজানো পরিপাটি চত্বর, পার্কিংয়ের সুবন্দোবস্ত রয়েছে। এই চত্বরের মধ্যেই কিন্তু মুখোমুখি রয়েছে স্টেট মিউজিয়াম, মানে ট্রাইবাল মিউজিয়াম যদি আমার ডান হাতে হয়, বাঁদিকে হচ্ছে স্টেট মিউজিয়াম। তো এখানে যখন এসেই পড়েছি, দুটো মিউজিয়াম দেখে নিয়ে তারপরেই এখান থেকে যাওয়া যাবে। এটাতে টিকিট কেটে আগে দেখি, প্রবেশ করি, তারপরে ওই দিকে যাব। প্রায় 45 মিনিট মিউজিয়ামের ভিতরে আমরা দর্শন করে বেরোলাম। অভূতপূর্ব সুন্দর একটা মিউজিয়াম। এই ট্রাইবাল মিউজিয়াম সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু এর ভিতরে না প্রবেশ করলে এটা ঠিক বোঝা সম্ভব নয় যে কতটা সুন্দর হতে পারে একটা মিউজিয়াম। ক্রিয়েটিভিটি, সৃষ্টিকলার অপূর্ব সুন্দর এক নিদর্শন। সমগ্র আদিবাসী উপজাতিদের জীবনশৈলীকে, তাদের বাসস্থানকে, তাদের প্রাত্যহিক কাজকর্মকে যেভাবে তুলে ধরা হয়েছে অভূতপূর্ব শিল্পের মাধ্যমে, সত্যি মানে সম্মোহিত হয়ে যেতে হয়, সত্যি বিস্ময়ে মুগ্ধ হয়ে যেতে হয়। বারবার মুগ্ধ হয়েছি। যেটা সবথেকে বেশি মুগ্ধ করেছে, এখানে যে সমস্ত উপজাতি সম্প্রদায়গুলি রয়েছে, যেমন গোন্ড, কোরকু, ভিল, কোল, মুন্ডা, এনাদের সমস্ত বাড়ির যে প্রতিলিপি বা রেপ্লিকাগুলো করা হয়েছে, সেইগুলো অদ্ভুত সুন্দরভাবে একেবারে ট্রুলি উপস্থাপিত করা হয়েছে। এবং তার সাথে সাথে প্রথমে ঢুকেই যে সমস্ত তাদের জীবনশৈলীকে এবং প্রাচীনকাল থেকে এখন পর্যন্ত তাদের জীবনশৈলী, তাদের বিবাহ, তাদের নানান রকম সাজ পোশাক, সেইগুলোকে নিয়ে যেভাবে ডিটেইলিংয়ের মাধ্যমে কাজ করা হয়েছে, সেগুলো সত্যি আমাকে মুগ্ধ করেছে। টিকিট সম্পর্কে বলে দিই, যাওয়ার সময় তো বলা হয়নি। টিকিট হচ্ছে এখানে মাথা পিছু 20 টাকা করে। এছাড়া ফটোগ্রাফি, যে কোনো ফটোগ্রাফির জন্য হচ্ছে খরচ পড়বে 100 টাকা করে। সে আপনি মোবাইলে ফটো তুললেও 100 টাকাই খরচ পড়বে। এবার এইখান থেকে বেরিয়ে এসছি আমরা। বাইরের দেওয়ালটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে ডেকোরেট করা, ওয়েল মেনটেনডও বটে এবং সুন্দরভাবে ডেকোরেশন রয়েছে। বাইরেও নানান রকম ক্রিয়েটিভিটি রয়েছে। এবার একেবারে এর উল্টো দিকে যেটা রয়েছে, এটা হচ্ছে ভোপালের স্টেট মিউজিয়াম। এই দিকে রয়েছে, ওই দিকটাতে এবার আমরা যাব। আচ্ছা, দুটোর মাঝখানে এখানে একটা উইন্ড অ্যান্ড ওয়েভস ক্যাফেও রয়েছে, চাইলে এখানে একটু টুকটাক স্ন্যাক্স খেয়ে নেওয়া যেতে পারে। আমরা এখন খাচ্ছি না, সোজা মিউজিয়ামের দিকেই যাব। স্টেট মিউজিয়ামের ভেতর থেকে বেরোলাম। এটা দেখতে আমাদের মোটামুটি ওই 20 মিনিট মতন লাগলো।
এখানে প্রবেশ মূল্যটা প্রথমে বলি, প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা করে মাথা পিছু। অনলাইন আপনারা সব জায়গাতে পেমেন্ট করতে পারবেন, সেই সুবিধাটা রয়েছে। এছাড়াও এখানে যদি আপনি ভিডিওগ্রাফি করতে চান তাহলে সেটা অ্যালাউড নয়। এছাড়াও এখানে মোবাইল ফটোগ্রাফির জন্য কোনো চার্জ লাগে না, কিন্তু কোনো রকম ক্যামেরা, ডিএসএলআর বা গোপ্রো অ্যাকশন ক্যামেরা কিছুই অ্যালাউড নয়। ক্যামেরা পুরো রেখে দিয়ে তারপরেই যেতে হবে ভেতরে। আচ্ছা, ভিতরে স্টেট মিউজিয়ামের যেটা রয়েছে, এই মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা থেকে উদ্ধারীকৃত বিভিন্ন রকম জিনিস, যেমন একদিকে রয়েছে ফসিলস, বিভিন্ন জীবের জীবাশ্ম, বিভিন্ন সামুদ্রিক প্রাণীদের সমস্ত উদ্ধার করা জিনিসপত্র। তার সাথে রয়েছে মধ্যপ্রদেশের বিভিন্ন জায়গা, যেমন জব্বলপুর, ইন্দোর, এছাড়াও আরও নানান জায়গা থেকে উদ্ধারীকৃত বিভিন্ন দেবদেবীর মূর্তি, যেগুলো আমাকে ভীষণ আকৃষ্ট করলো। একদিকে যেমন এখানে হিন্দু দেবদেবীর নানান মূর্তিকে উদ্ধার করা হয়েছে, ঠিক তেমনই বড় বড় বুদ্ধের মূর্তি এবং নানা রকম বৌদ্ধিক লেখা, এগুলোকে উদ্ধার করা হয়েছে। এবং সবথেকে যেটা ভালো লাগলো যে সেই সমস্ত যে মূর্তিগুলো রাখা রয়েছে সব কিছুর কিন্তু বিবরণ, কবে উদ্ধার করা হয়েছে, কোথা থেকে উদ্ধার করা হয়েছে, সবটা কিন্তু সেই জায়গার সেই জিনিসের নিচে নিচে রাখা রয়েছে। বিভিন্ন ব্রোঞ্জের জিনিসপত্র রয়েছে। তো এইভাবে নানান রকম গ্যালারি করে করে এগুলোকে রাখা রয়েছে। সব মিলিয়ে মোটামুটি অভিজ্ঞতা বেশ ভালো। এটা আপনারা ঘুরে অবশ্যই দেখবেন। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো চার্জ লাগে না। এবার আমরা ভোপাল শহর থেকে প্রায় 7.5 কিলোমিটার দূরে রানী কমলাপতি স্টেশনের দিকে এগিয়ে চলেছি। এই যে জায়গার উপর থেকে আমরা যাচ্ছি, এটি হলো ভোপালের এমপি নগর এবং এটি অধুনা ভোপালের সমস্ত প্রযুক্তিগত সুবিধাযুক্ত জায়গা। আমরা এখন চলে এসেছি ভোপাল থেকে প্রায় 7.5 কিলোমিটার দূরে রানী কমলাপতি স্টেশনে। এই স্টেশনটা কিন্তু খুব সাম্প্রতিককালে প্রাইভেটাইজেশন করা হয়েছে এবং বানসাল গ্রুপ এই স্টেশনটাকে একেবারে মডার্নাইজড এয়ারপোর্ট একটা লুক দিয়েছে। 2021 নভেম্বর পর্যন্ত এই স্টেশনের নাম ছিল হাবিবগঞ্জ। 2021 নভেম্বর থেকে স্টেশনের নাম পরিবর্তন করে একদিকে যেমন রাখা হয়েছে রানী কমলাপতি, তেমনি ভোপালে আসার জন্য কলকাতা থেকে ভোপাল জাংশন ছাড়াও এই রানী কমলাপতিতে আসারও ট্রেন রয়েছে। আপনারা যদি ডিরেক্ট কলকাতা থেকে এখানে আসতে চান সেক্ষেত্রে এখানেও চলে আসতে পারেন। আপাতত আমি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। স্টেশনের বাইরেটা, এই সাইডটা হচ্ছে পুরনো দিক, এটা আগেই ছিল পুরনো দিকেরটা। আর এই দিকটা যেটা হয়েছে একেবারে নিউ একটা লুক, মডার্ন পুরো এয়ারপোর্ট স্টাইলের একটা লুক দেওয়া হয়েছে বাইরে থেকে। ভেতরেও ভীষণ সুন্দর। আমরা চেষ্টা করব ভেতরে গিয়ে ভেতরটা কিছুটা হলেও আপনাদেরকে দেখানোর। স্টেশনের মধ্যে প্রবেশ করবার পরে সামনে এই রকম টিকিট কাউন্টার রয়েছে, বিরাট বড় একটা ওপেন এরিয়া এবং দুদিক দিয়ে এসক্যালেটার রয়েছে দেখতে পাচ্ছি। কারণ ভোপাল জাংশন থেকে আমরা যে এসেছি সেই স্টেশন থেকে কিন্তু এই স্টেশন একেবারেই অন্যরকম। ভালো লাগছে। চলুন আর ভেতরে যাওয়া যাক। আচ্ছা, এই স্টেশনে কিন্তু ডরমেটারির এবং রিটায়ারিং রুমের ব্যবস্থা রয়েছে, যেটা খুব ভালো লাগছে। এয়ার কন্ডিশন রিটায়ারিং রুম রয়েছে। 12 ঘন্টার জন্য যার ট্যারিফ 800 টাকা, 24 ঘন্টার জন্য 1500 টাকা প্লাস 5% জিএসটি। আর মেন এসি ডরমেটারি রয়েছে যার 6 ঘন্টার জন্য ট্যারিফ 350 টাকা, 12 ঘন্টায় 500 টাকা এবং 24 ঘন্টায় 800 টাকা, যেটা বেশ ভালো। কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, আমি দিয়ে দিলাম। আমরা যে ট্রেনে জব্বলপুর থেকে এসেছিলাম পিপারিয়া মানে বন্দে ভারতে, ওই বন্দে ভারতের কিন্তু লাস্ট স্টপেজ এই রানী কমলাপতি। আপনারা জব্বলপুর থেকে অথবা পাঁচমারি থেকে যদি সকালের দিকে এই ভোপালে আসতে চান সেক্ষেত্রে কিন্তু এই বন্দে ভারত ধরে এই রানী কমলাপতি স্টেশনে চলে আসতে পারেন। এখান থেকে সোজা ভোপাল জাংশনে চলে যেতে পারেন বা ভোপালের দিকে চলে যেতে পারেন। যদিও এই বন্দে ভারত ভোপাল জাংশনেও দাঁড়ায়, তবে এখানে নামলে এই স্টেশনটাকে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন। এক্সপিরিয়েন্স করার মতনই একটা স্টেশন। পিছনে বিরাট বড় লাউঞ্জ এবং ওয়েটিং এরিয়া রয়েছে, প্রচুর দোকানপাটও রয়েছে। আর যদি আপনারা আমাদের মতো এই প্ল্যাটফর্মটাকেই শুধু দেখতে আসেন, এটার এক্সপিরিয়েন্স নিতে আসেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই প্ল্যাটফর্ম টিকিট কেটে ঢুকবেন। এখানে প্ল্যাটফর্ম টিকিট 10 টাকা করে পড়বে মাথা পিছু। আচ্ছা, আমরা এখন এমপি নগরের উপর দিয়ে যাচ্ছি আর রাস্তার বাঁদিকে রয়েছে ডিবি মল। এটা হচ্ছে ভোপালের সবথেকে বড় এবং সবথেকে পুরনো মল।
আর এই যে জায়গাটা মানে রানী কমলাবতী থেকে ফেরার পথে এই পুরো এরিয়াটাই এমপি নগর হচ্ছে ভোপালের সবথেকে মডার্ন জায়গা, সবথেকে আধুনিক সমস্ত ফেসিলিটি এই জায়গায় পাওয়া যায়। মানে মল থেকে, মাল্টিপ্লেক্স থেকে, নানান রকম ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান থেকে যত রকমের মডার্ন ফেসিলিটিস রয়েছে, এটা কিন্তু এই নিউ সেট আপ যে ভোপাল, নতুন গড়ে ওঠা ভোপাল বা অধুনা ভোপালে পাওয়া যায়। কিন্তু পুরানো যে ভোপালটা, ভোপালের সাদার্ন পার্ট বা সাউথ ভোপাল, যেটা ওল্ড ভোপাল নামেও পরিচিত, সেটা হচ্ছে সকালবেলা যেখানে আমরা রাজু টি স্টলে গেছিলাম ওই দিকের জায়গাটা, ওই দিকটাতে আমরা যাব। ওই দিকে বেশ কয়েকটি মসজিদ রয়েছে, সেগুলো কভার করব। ওটি হচ্ছে ভোপালের একদম আদি জায়গা, আর এই ভোপালটা একদম নতুন গড়ে উঠেছে এই পার্টটা, সেজন্য এখানে আপনি সমস্ত মডার্ন ফেসিলিটিস পেয়ে যাবেন। এখন দাঁড়িয়ে আছি ভোপালের বিখ্যাত বিড়লা মন্দিরের সামনে। এটি কিন্তু ভোপালের অন্যতম বড় এবং বিখ্যাত একটি মন্দির। এই মন্দিরের এরিয়াটা যেরকম বড়, ঠিক এই মন্দিরের সামনে রয়েছে প্রচুর পূজা দেওয়ার দোকান। এখান থেকে আপনারা কিন্তু ফুল, পূজার সামগ্রী কিনে মন্দিরে পুজো দিতে পারেন। এই মন্দিরে ঢোকার টাইমিং হচ্ছে প্রত্যেক দিন সকাল 5:30 থেকে দুপুর 11:30 এবং তারপর বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত। এই হচ্ছে বিড়লা মন্দির প্রাঙ্গণ। আমি মন্দির প্রাঙ্গণে ঢুকেছি। সামনে জুতো রাখার ব্যবস্থা আছে, এখানে জুতো রেখে মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আমরা আর এখন মন্দিরের মধ্যে প্রবেশ করব না, যেহেতু সময় নেই আমাদের হাতে। আপনাদের হাতে সময় থাকলে নিশ্চয়ই এই মন্দিরের ভেতর থেকে ঘুরে আসবেন, খুব ভালো লাগবে। এই মন্দির সংলগ্ন একটি মিউজিয়াম রয়েছে, চাইলে আপনারা সেটিও দেখে নিতে পারেন। আচ্ছা, এই যে ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমরা, এটির নাম হলো রাজা ভোজ সেতু। এই রাজা ভোজ সেতুই কিন্তু আপার লেকের সাথে লোয়ার লেককে আলাদা করে। এই অ্যাকচুয়ালি আপার লেক আর লোয়ার লেক একটাই জলাশয়ের বিস্তীর্ণ অংশ, কিন্তু মাঝখান থেকে এই ব্রিজটা চলে যাওয়ায় এক পাশেরটাকে আপার লেক বলা হয় আর অন্য পাশেরটাকে লোয়ার লেক বলা হয়। এখন আমরা চলে এসেছি ভোপালের সবথেকে বড়, ভারতবর্ষের সবথেকে বড়, এশিয়ার বৃহত্তম এবং 2014 সাল পর্যন্ত বিশ্বের বৃহত্তম মসজিদ তাজ উল মসজিদে। এই তাজ উল মসজিদ কথাটা এসছে ক্রাউন অফ দ্য মস্ক থেকে। তাজ কথার মানে মুকুট, এবং এটা মনে করা হতো যে এই মসজিদ হচ্ছে সমস্ত মসজিদের মাথার ওপর একটা মুকুট সম, এতটাই সুন্দর। এই মসজিদ নির্মাণ করেছিলেন নবাব শাহজাহান বেগম। নামটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে একজন মহিলার কথা বলা হয়েছে। এই ভোপালে কিন্তু মুঘল রাজত্বের সময় পরপর 4 জন মহিলা নবাব হয়েছিলেন এবং তাদের মধ্যেই একজন নবাব শাহজাহান বেগম। বেশ কিছুদিন এই মসজিদ নির্মাণের কাজ বন্ধ ছিল। ভিত্তিপ্রস্তর স্থাপন থেকে নির্মাণ কাজ শেষ হওয়া পর্যন্ত এতখানি সময়ের গ্যাপ থাকার কারণ হচ্ছে 1901 সালে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকারী শাহজাহান বেগমের মৃত্যু হয় এবং তারপরে তার কন্যা সুলতান জাহান বেগম তার জীবদ্দশায় এই মসজিদ নির্মাণের কাজ শেষ করে। ইন্দো ইসলামিক স্থাপত্যে নির্মিত এই মসজিদের আয়তন হলো 2,50,000 বর্গমিটার এবং এই মসজিদের যে মূল মিনারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু 67 মিটার, মানে 220 ফুট লম্বা। এরকম 2টি মিনার রয়েছে, 3টি গম্বুজ রয়েছে। গম্বুজগুলি সাদা মার্বেল পাথরের এবং মিনারগুলি রয়েছে লাল বেলে পাথরের। এই মূল মসজিদটি ছাড়াও আরও কিন্তু বেশ কয়েকটি বড় বড় সুন্দর মসজিদ রয়েছে এই পারিপার্শ্বিক চত্বরে। তার মধ্যে যেমন উল্লেখযোগ্য মতিমহল, এছাড়া রয়েছে গুনহার মহল। যদি আপনাদের হাতে সময় থাকে ওই মসজিদগুলিও ঘুরে দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে সাউথ ভোপালে, যেটা বলছিলাম, এইটা কিন্তু পুরনো ভোপালের পুরো ফ্লেভারটা পাবেন এই জায়গাতে। এবং বাকি যে মসজিদগুলো রয়েছে এগুলো এই 100-200 মিটার এদিক ওদিকেই রয়েছে। মোটামুটি পায়ে হেঁটে বা ছোট একটা টোটো রিক্সা ভাড়া করে আপনারা দেখে নিতে পারবেন। এই যেটা বলছিলাম যে এই জায়গাটা হচ্ছে পুরানো ভোপালের বা সাউথ ভোপাল ওল্ড ভোপালের অন্তর্গত। এখানে পুরো পুরনো ফ্লেভারটা পাবেন। সমস্ত দোকানপাট, বাজারহাট, রাস্তার ওপরে কিছু দোকান, মানে অনেকটা সেই আমাদের কলকাতার বড় বাজারের মতো। ঘিঞ্জি একটু ক্রাউডেড, তাও আজকে করবা চৌথের জন্য অনেক মানুষ বেরোননি,
সেই জন্য আমাদের ড্রাইভার দাদা বলছিলেন রাস্তাঘাট অনেক ফাঁকা আছে, অন্যান্য দিন নাকি এখানে এত জ্যাম লাগে যে গাড়ি এখান থেকে নিয়ে যাওয়াই যায় না। অপেক্ষাকৃত ফাঁকা যদি এই চিত্র হয় তাহলে আপনারা ভেবেই দেখুন যে ভিড় হলে বা জ্যাম থাকলে কতটা ক্রাউডেড হবে। মোটামুটি এই ভোপালে 10 লাখের বেশি মানুষ বাস করে এই শহরে। এখন ঘড়িতে সময় ঠিক 5:40। আমরা আবার চলে এলাম বোটিং ক্লাবে। বলেছিলাম সকালবেলা যে সূর্যাস্তটা আমরা এখান থেকে দেখব, তো এখন দেখি বোটে কি কি টিকিট আছে, পাওয়া যায় কি না। আচ্ছা, আমি কাউন্টারে কথা বললাম। কাউন্টারে প্যাডেল বোটই শুধু অ্যাভেলেবেল রয়েছে, 4 জন যেতে পারবে, 200 টাকা ভাড়া পড়বে, মানে মাথা পিছু 50 টাকা করে পড়বে। আর মানে রোয়িং বোট যেটা আছে, মানে যেটাতে চালিয়ে নিয়ে যাবে আপনাকে, সেটা যদি আপনি বুক করেন সেক্ষেত্রে 400 টাকা ভাড়া পড়বে। তো আমরা ভাবছি যে প্যাডেল বোটে যাব না, কারণ এখন খুব জল রয়েছে তো লেকে, একটু রিস্ক হয়ে যাবে। যদি শেয়ারিং পাই রোয়িং বোটে তাহলে যাব, আদারওয়াইজ এখান থেকেই দেখা যাচ্ছে, এখান থেকেই দেখে নেব সানসেটটা। আর সানসেটের টাইমে দেখুন এত সুন্দর চারপাশটা, সব থেকে ভালো লাগছে সামনে এই যে জায়গাটাতে রাজহাঁসগুলো রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। অবশেষে আমাদের বোটিং চালু হলো। 100 টাকা করে মাথা পিছু শেয়ারিং বোটে উঠেছি, রোয়িং বোট এটা। অ্যাকচুয়ালি প্যাডেল বোটে আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু সাঁতার জানি না, আপনারা সবাই জানেন। না হলে প্যাডেল বোটে হলে প্রথমেই হয়ে যেত, পুরো সানসেটটা একদম লেক থেকেই দেখা যেত। এখন সানসেট প্রায় হয়ে গেছে, সূর্যটা পাহাড়ের মানে মাথা থেকে সাইডের দিকে ঢুকে যাচ্ছে। অপূর্ব সুন্দর চারপাশের প্রকৃতি, পরিবেশ এবং আবহাওয়া। আজকে সারাদিনই সেরকম খুব একটা গরম পড়েনি, ওই 29 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, হালকা গরম ছিল, হালকা রোদ ছিল। এখন তো ভীষণ সুন্দর মিষ্টি একটা ঠান্ডা হাওয়া দিয়েছে। আর ঠিক এই সময় আমরা রোয়িং বোটে বেরোলাম। ভাইয়া কিতনে টাইম কে লিয়ে ये 20 মিনিটস, 20 মিনিটের জন্য 100 টাকা করে মাথা পিছু আমাদের 5 জনকে নিয়েছে, নিয়ে বোটটা ছেড়ে দিয়েছে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। মানে বিকেল থেকে সন্ধেটা আপনারা একদম এই জায়গাতেই কাটাবেন। চেষ্টা করবেন 5:30টার মধ্যে এখানে এসে বোটিংটা চালু করে দিতে, তাহলে আপনারা একদম বোটিং করতে করতে সানসেটটা দেখতে পারবেন। মানে দেখা যাচ্ছে কিনা জানি না এই ক্যামেরায়, হালকা সূর্যের আভাটা দেখা যাচ্ছে, মানে দারুণ ক্রিস্টাল ক্লিয়ার সানসেটটা ছিল। এর মাঝখানে একটা আইল্যান্ড রয়েছে, যেটা সকাল থেকে আমি দেখছিলাম। এখন জানতে পারলাম যে এই আইল্যান্ডটার নাম টাকিয়া টাপু। টাপু মানে আইল্যান্ড। তো এই দাদা কিন্তু আমাদেরকে ওই আইল্যান্ডের দিকেই এখন নিয়ে যাচ্ছেন, এবং ওখানে একটা দরগা আছে, ওখানে আমাদেরকে 5 মিনিটের জন্য নামাবেন, তারপরে আবার আমরা ওখান থেকে ব্যাক করব। আমার সেই মাইথনের বোটিংটার কথা মনে পড়ে যাচ্ছে এই আইল্যান্ডটা দেখে। আর এই অসম্ভব সুন্দর তাকিয়া টাপুতে রয়েছে হজরত শাহ আলী শাহ রহমতুল্লাহর অপূর্ব পবিত্র একটি দরগা। এখন ঠিক ঘড়িতে সময় সন্ধে 6:30, আর আমি এখন দাঁড়িয়ে আছি কমলা পার্কে। এই কমলা পার্ক আপার লেকের একেবারে পাশে, এবং সন্ধেবেলায় এই কমলা পার্কে এসে এখান থেকে চারপাশের এই ঝলমলে ভোপাল শহরের দৃশ্যটা কিন্তু ভীষণ উপভোগ্য। একদিকে রাস্তা দিয়ে পরপর গাড়ির সারি যাচ্ছে, ভোপাল অত্যন্ত জনবহুল একটা শহর, খুবই জমজমাট, এবং একদিকে শান্ত লেক এবং তার চারপাশে ঝলমল করছে পুরো শহরটা। এটা কিন্তু একটা খুবই সুন্দর জায়গা সন্ধে কাটানোর জন্য। আপনাদের যদি হাতে সময় থাকে সন্ধেটা এই কমলা পার্কে এসে কাটাতে পারেন। সারাদিন প্রচুর ঘোরাঘুরি করেছি, খাওয়া দাওয়া সেভাবে হয়নি। এখন ঘড়িতে সময় 7:10। আমাদেরকে দাদা হাইলি রেকমেন্ড করলেন এই জ্যাম ফাস্ট ফুড সেন্টারটা, তাই জন্য এখানে নামিয়ে দিয়ে গেলেন। আমাদের হোটেল থেকে 200 মিটার মতন হবে, আর স্টেশন থেকে 400 মিটার। এটা হচ্ছে এখানকার একদম মানে ফার্স্ট পুরনো অথেন্টিক জ্যাম বা জ্যাম মানে জমজম যাই বলুন, এরকম আরও অনেকগুলো আছে, তবে আপনারা এটাতেই আসবেন। আর আজ সারাদিন আমাদের গাড়ি ভাড়া লাগলো 1000 টাকা।
এখানে বাইরে সেলফ সার্ভিস ছিল, কিন্তু সেখানে না খেয়ে আমরা ওপরে চলে এসেছি। একটা এসি বসার জায়গা রয়েছে এবং এখানে বসে আমরা এখান থেকেই অর্ডার করলাম এবং টেবিলে আমাদের অর্ডার সার্ভ করে দিয়ে গেলেন। প্রথমে আমি যেটা নিয়েছি এটা হচ্ছে চিকেন টুইস্টার। একটা রুটিকে এরকমভাবে কেটে ভাগ করে দেওয়া হয়েছে, মাঝখানে রয়েছে বোনলেস চিকেন এবং তার সাথে আরও কিছু, এবং সেটাকে গ্রিল করা হয়েছে। তার সাথে মেয়োনিজ দিয়েছে, এতটা টমেটো সস দিয়েছে, হালকা মেয়োনিজ দিয়ে খাই। চিকেন শোয়ারমা খেয়েছিলাম, একদম শোয়ারমা স্টাইল, বেশ ভালো। এর মধ্যেও কিন্তু চিজ দেওয়া রয়েছে আর চিকেনটা গায়ে একটা ক্রিস্পি কোটিং আছে, দারুণ খেতে। এটার দাম 115 টাকা, এই প্লেটটার দাম 115 টাকা। টু গুড। যেটা বললাম, আজকে তো লাঞ্চ করা হয়নি, তাই এখানে বসে বসে ধীরে সুস্থে ডিনারটা করব। আরও দুটো আইটেম আছে, আসছে পরপর দেখাতে থাকবো। একটা প্লেট উদরস্থ করে ফেললাম, দারুণ লাগলো। এবার এসে গেছে আমাদের সেকেন্ড প্লেট। এটা হচ্ছে হাফ গ্রিলড চিকেন। এই এতটা হাফ আমি ভাবিনি, এইটুকু বললে ঠিক ছিল। এটার দাম হচ্ছে 215 টাকা। দেখে অসাধারণ লাগছে, অসাধারণ, মানে কালার, স্মেল, টেক্সচার, এভরিথিং ইজ জাস্ট অন পয়েন্ট। টেস্ট করে বলছি, মানে সবাই দেখলাম এটা নিয়ে ফ্যাসিনেটেড। আমাদের ড্রাইভার দাদা বলছিলেন বেস্ট, ভোপালের বেস্ট, আপনি আর অন্য কোথাও যাবেন না, এখানেই খাবেন। স্পট অন টেস্ট, দুর্দান্ত, জমে আছে পুরো। একটা লেগ পিস দিয়েছে, এতটা একটা ব্রেস্টের পিস দিয়েছে, আবার একটা এই পিস দিয়েছে। আমার মনে হয় 2 থেকে 3 জনের এনাফ স্টার্টারের জন্য এই হাফটা। এটার ফুলও আছে, ফুলের দাম হচ্ছে 430 টাকা। গোটা একটা দেবে হয়তো, মানে চিকেন। চলে এসছে আজকে আমাদের 3 নম্বর প্লেট, আর 3 নম্বর প্লেটে আছে চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে হাফ প্লেট চিকেন বিরিয়ানি। এটার দাম কত বলুন তো? 99 অনলি, হ্যাঁ, শুধু 99 টাকা। এবং ওনারা অ্যালার্ট করলেন যে হাফ প্লেট বিরিয়ানি 2 জন খায়, তো সেজন্য আমি আলাদা আরেকটা হাফ প্লেট মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম, যে কারণে সেটাকে ক্যান্সেল করলাম। এবং সত্যি এইটা যদি হাফ প্লেট বিরিয়ানির নমুনা হয় তাহলে সত্যি বলার কিছু নেই। ফুল প্লেটের দাম কিন্তু মাত্র 149, এমন কিছু বেশিও না, 149 টাকা। কিন্তু হাফ প্লেট যা দিয়েছে এই এত কিছু খাবার পরে 2 জনের জন্য সত্যি এনাফ, মোর দ্যান এনাফ। এবং তার সাথে দিয়েছে এখানে ধনেপাতার চাটনি আর পেঁয়াজ। একদমই অন্যরকম চালের টেক্সচারটা। আমাদের যে চালের বিরিয়ানি আমরা খাই তার থেকে একটু মোটা, লম্বা, কিন্তু চালটা একটু মোটা। বেরেস্তা আছে, খুব সুন্দর বেরেস্তা দিয়ে গার্নিশিং করা ছিল। বিরিয়ানিটা টেস্ট করে দেখি কীরকম। একদম অন্যরকম, মানে কলকাতার বিরিয়ানির সাথে সেরকম কোনো মিল না থাকলেও এই বিরিয়ানিটার টেস্ট কিন্তু সাংঘাতিক অথেন্টিক। একটা ঘিয়ের গন্ধ আসছে, ভীষণ সুন্দর টেস্ট। সাধারণত আমি সবসময় বলি কলকাতার বিরিয়ানি বেস্ট, কিন্তু এই বিরিয়ানিটা দারুণ, সমানে সমানে টেক্কা দিতে পারে। তবে হ্যাঁ, ডিম আলু এইসব কিছু দেয়নি, ওগুলো আমাদের অভ্যেস না বিরিয়ানির সাথে ডিম আলু খাওয়াটা। তবে হাফ প্লেট চিকেন বিরিয়ানিতে একটা লেগ পিস, একটা এরকম পিস, একটা এরকম পিস, 3 পিস চিকেন দিয়েছে। দারুণ খেতে, দারুণ খেতে। এরকম ফাটাফাটি ডিনার শেষ কবে করেছি আমার তো মনে নেই। মানে খাবার শেষ করে এখান থেকে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু সত্যি কথা পেটে একেবারেই জায়গা নেই। তা সত্ত্বেও এখানে ডেজার্ট অর্ডার করেছিলাম। মিষ্টি আমার একদমই পছন্দের সাবজেক্ট নয়, তাও এখানে
তিন ধরনের মিষ্টি পাওয়া যায়, তিনটে একটু একটু করে টেস্ট করে আপনাদের বলবো। এটা হচ্ছে কেশরি আফলাতুন। এখন আফলাতুন কথাটার মানে কি আমি জানি না, আর এই নামের মিষ্টি আমি কোনোদিন দেখিও নি, সেজন্য এটা কৌতূহল বসে অর্ডার করলাম। পুরো ঘি দেওয়া মনে হচ্ছে ব্যাপারটায়। আর কেশরি মানে তো কেশর আছে, এই ব্যাপারটা র্যাপ করা আছে প্লাস্টিক দিয়ে। এই ওপেন করলাম, পুরো ঘিয়ের গন্ধ আসছে, একদম গাওয়া ঘিয়ের গন্ধ। কেশর তো আছেই, ক্ষীর আছে, বাদাম আছে, আরও না জানি কি কি আছে। অদ্ভুত সুন্দর টেস্ট এবং একদম সাটল মিষ্টি, একদম মানে খুব গিটগিরে মিষ্টি যেটা হয় ওরকম মিষ্টি না। নেক্সট আমি অর্ডার করেছিলাম ক্ষীর। এগুলো সব মানে নিয়ে যাব, এগুলো এত তো খাওয়া অসম্ভব আমার পক্ষে। এই ক্ষীরটা একটু টেস্ট করছি সাইড থেকে, এটার দাম 45 টাকা এতটা ক্ষীর। হেভেন, নারকেল, পেস্তা, কাজু, দুধের পুরো জমানো, তার সাথে হালকা কেশরও দিয়েছে, নাহলে এই কালারটা আসতো না। দারুণ সুন্দর ক্ষীরটা, নিয়ে যেতে হবে। আর তার সাথে বাবা, তার সাথে এই দিকে রয়েছে শাহি টুকরা। শাহি বাদশাহী ব্যাপার আছে, শাহি টুকরার নিচে অনেকটা সেই চমচম টাইপের কিছু একটা ব্যাপার আছে, এই যে তার উপর একটা কোটিং আছে কেশরের, তার সাথে কাজু পেস্তা ছড়ানো আছে। অপূর্ব সুন্দর খেতে, কিন্তু এটা প্রচণ্ড মিষ্টি, লাস্টেরটা খুব মিষ্টি, এটা আমি একেবারেই খাবো না। এটার দাম 50 টাকা। এই হচ্ছে মিষ্টির ব্যাপার। এই 3 রকমের মিষ্টি অ্যাভেলেবেল এখন। তো এইটা আস্তে আস্তে শেষ করব, তারপর এগুলো নিয়ে হাঁটা দেব আমাদের হোটেলের পথে। আর আপনাদের সবাইকে জানাই আজকের মতো শুভরাত্রি। কেমন লাগলো আমাদের ভোপালের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। যদি খুব ভালো লাগে ভিডিওটাতে একটা হাইপ দিয়ে দেবেন, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমি একটি করে ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সকলের সঙ্গে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।